নমস্কার, টাইটিভি বাংলা সকলকে স্বাগত। সকলের প্রথমে শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আজকের ইঙ্গিত। আমি রয়েছে অঞ্জন আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কুণাল। মূলত আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং ইঙ্গিতে আজ মূল ইঙ্গিত যেখানে দেব তা হলো ভাঙড় এবং মুর্শিদাবাদ। একের পর এক জায়গা চলছে, দোকান ঘর সব কিছু লুটপাট চলছে এবং তার সঙ্গে সঙ্গে শতাধিক মানুষ তারা কার্যত ঘর ছাড়া। যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, হিংসার আগুনে চলছে মুর্শিদাবাদ। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর ইতিমধ্যে রুটমার্চ শুরু হয়েছে। আমরা এমনও খবর পাচ্ছি যেখানে কার্যত বিএসএফদের ওপরেও হামলা চলছে। হিংসার আগুনে চলছে মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্ত, শুধু মুর্শিদাবাদ বললে ভুল, ভাঙড় থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি মালদাতেও একের পর এক এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চলছে প্রতিবাদ। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ শুরু হয়েছিল কিছুদিন আগেই, আর শুক্রবার মুর্শিদাবাদের যে ছবি আমরা দেখেছি, যে কার্যত দাও দাও করে সেখানে আগুন জ্বলছে, শোনা গিয়েছে বোমার শব্দ, যে যেদিকে পারছে পালিয়ে গিয়েছে, অনেকে বাড়ি ঘর ছেড়ে কিন্তু পালিয়ে গিয়েছে, এখনও তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন। যদিও সেই সব এলাকাগুলোতে রুটমার্চ করছে পুলিশ ও বিএসএফ, তবুও কিন্তু এখনো পর্যন্ত নিজেদের বাড়িতে, নিজেদের বসত ভিটেতে ফিরতে ভয় পাচ্ছেন অনেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর। আমরা আজকের মুর্শিদাবাদের কি চিত্র আমরা জানার চেষ্টা করব। সাগর, আমরা ওয়াকফ আইন প্রত্যাহার নিয়ে মুর্শিদাবাদকে উত্তপ্ত হতে দেখেছি, আজকে ঠিক কি পরিস্থিতি সকাল থেকে সেখানে? যান্ত্রিক গোলযোগের কারণে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, হিংসার আগুনে জ্বলছে কিন্তু গোটা রাজ্য, বলা যেতে পারে ভাঙড় থেকে শুরু করে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, দোকানপাটে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানকার সাধারণ মানুষজন কিন্তু তারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এখনো পর্যন্ত তারা তাদের বাড়িতে, তারা তাদের বসত ভিটেতে ফিরতে কিন্তু ভয় পাচ্ছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সাগরের সঙ্গে। সাগর, আজকে সকাল থেকে ঠিক কি চিত্র মুর্শিদাবাদে? সাগর, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো সাগর, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখনো শোনা যাচ্ছে। একদমই, আমরা দেখেছি ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে একের পর এক জায়গা মুর্শিদাবাদের উত্তপ্ত হয়েছে, আজকে ঠিক কি চিত্র সকাল থেকে? একদমই দেখো, লাগাতার যে শুক্রবার থেকে যে লাগাতার এই মুর্শিদাবাদ যে তাণ্ডব চালাচ্ছিল ওয়াকফ বিলের যে প্রত্যাহারের জন্য, সেই বিষয়ে কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু যে উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছিল, তার আজকে কিন্তু একদম পুরোপুরি উল্টো, এবং কেন্দ্র বাহিনী আসার পর থেকে কিন্তু সেই এলাকার সমস্ত কিছু পরিস্থিতি একদম শীতস্থির অবস্থা রয়েছে। কালকে বেশ কিছু কিছু জায়গায় কেন্দ্র বাহিনীকে দেখিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখানো হয়েছিল, এবং তাও আজকে সম্পূর্ণ কিন্তু একদম থমথমে পরিবেশ এলাকা রয়েছে। তবে আজকে যে বাঙালি নববর্ষের প্রথম দিন এবং বাঙালি নববর্ষ, সেই বিষয়ে কিন্তু যেই এলাকাগুলো তাণ্ডব চালানো হয়েছে, সেইখানকার ব্যবসার দ্বারা কিন্তু একদম কান্নায় ভেঙে পড়েছে। কারণ গত বছর দীর্ঘ কয়েক বছর ধরে তারা সেই এলাকাতে ব্যবসা করে খাচ্ছেন, কোথাও রেস্টুরেন্ট, কোথাও বা চায়ের দোকান, বা কোথাও বা হোটেল, সেই হোটেলগুলোই কিন্তু তাণ্ডব চালানো হয়েছে, যার ফলে ভেঙে দেওয়া হয়েছিল, এবং যার ফলে আজ কিন্তু তারা সেই ব্যবসা দ্বারা কিন্তু দোকান খুলতে পারছে না, এবং যার ফলে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে তার পরিবার। অনন্যা। সাগর, যারা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা কি তাদের বাড়িতে ফিরে এসেছেন? দেখো, লাগাতার কিন্তু কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু টহলদারি চালাচ্ছে দফায় দফায়, এবং যেসব মানুষগুলো ঘর ছাড়া এবং যেসব এলাকায় তাণ্ডব চালাচ্ছে, সেই সব এলাকায় কিন্তু কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবে তাদেরকে বোঝাচ্ছে যাতে তারা ঘর ফিরে আসতে পারে। কিন্তু যেভাবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা এবং মহিলাদের উপর যে হারে অত্যাচার করেছে দুষ্কৃতীরা, সেই ভয়ে, সেই আতঙ্কে কিন্তু এখনও পর্যন্ত সেই ভরসাটা পাচ্ছে না তারা বাড়ি ফেরার। তবে কেন্দ্র বাহিনী লাগাতার এবং চেষ্টা করছে তাদেরকে বোঝানোর এবং তাদেরকে আশ্বাস দেওয়ার। যেখানে কেন্দ্র বাহিনীর উপরে আমরা কালকে দেখেছিলাম ইট বৃষ্টি শুরু হয়েছিল, এবং আম বাগান থেকে কিন্তু তাদেরকে লক্ষ্য করে ঢিল ছুটছিল, এবং সেই বিষয় নাকি যখন কেন্দ্র বাহিনী যখন সেইটাকে সামাল দেয়, এবং কেন্দ্র বাহিনী যখন সামাল দেওয়ার পর পরিস্থিতি যখন নিয়ন্ত্রণ হয়, তখন আস্তে আস্তে তাদের সেই মনোভাব সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে, এবং হয়তো কয়েকদিনের মধ্যে তারা নিজেদের গ্রামে ফিরতে পারবেন। অনন্যা।
একেবারেই সাগর, সঙ্গে থাকো। কিন্তু এই মুহূর্তে আরও একটি ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে কার্যত মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান তিনি এখানে সরাসরি ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং আশপাশের ছবিটা একবার বোঝার চেষ্টা করেছিলেন। তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের, দেখুন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, কোথাও কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং আমরা যেভাবে হিন্দু মুসলমান এই বাংলায় একে অপরের সহযোগী হিসেবে বাস করি, সেই ট্র্যাডিশন যেন বজায় থাকে, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এই ধুলিয়ান পৌরসভার বিস্তীর্ণ এলাকায় ছোটোখাটো যেখানে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেটা যাতে না ঘটে, এবং আমরা যেন আবার সেই পূর্বের ন্যায় ফিরে আসতে পারি স্বাভাবিক জীবনযাত্রায়। তার জন্য আমরা সকলের কাছে আপিল করতে এসেছি, এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় এমপি খলিলুর রহমান সাহেব সবাই এখানে আপ্রাণ চেষ্টা করছেন। তারা একদিকে আমাদের এমএলএ সাহেব সে চেষ্টা করছেন তার মতো, পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলররা তারা চেষ্টা করছেন তাদের মতো, আমাদের দলীয়ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বার্তা দিচ্ছেন কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোথাও যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন যেন কথাবার্তা না হয়, গুজব ছড়ানো না হয়, এই অনুরোধে আপিল তিনি বারবার রেখেছেন। যেহেতু ওয়াকফ আইন নিয়েই এই বিতর্কটা, এটাও আমরা বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার বিধানসভাতেও, যে আমরা কোনোভাবেই কোনো মতে বাংলায় এই ওয়াকফ আইন যাতে কার্যকারী না হয়, আমার সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব এটাকে বাস্তবায়িত করার। এবং তিনি প্রতিশ্রুতিও দিচ্ছেন, বারবার আলোচনাও করেছেন। আগামী 16 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি এ ব্যাপারে বাংলার বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে একটা সভাও ডেকেছেন, সেই সভাতেও তিনি একটা বার্তা দেবেন। তাই ধুলিয়ানের মানুষের কাছে আমরা করজোড়ে আবেদন করব যে আপনারা শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন, কোনো গুজবে কান দেবেন না। আপনারা প্রত্যেকটা মানুষ আপনারা আবার নতুন করে ছন্দে কাজে ফিরুন, এবং যাদের ক্ষতি হয়েছে সামান্যতম যে সমস্ত ভাইদের ক্ষতি হয়েছে, আমরা দলীয় পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে তাদের পাশে থেকে সেই ক্ষতিপূরণের আপ্রাণ চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী সে চেষ্টা করবেন, এবং যে ঘটনা ঘটেছে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, আমরা যেন সর্বতোভাবে চেষ্টা করি এই ঘটনার এখানেই সমাপ্তি ঘটিয়ে আবার নতুন করে ছন্দে ফিরে আসতে। এই চেষ্টা আমাদের দলের পক্ষ থেকে সর্বতোভাবে আছে। আমরা দুদিন ধরে এখানে আসছি, আজও এসেছি, চেষ্টা করছি এলাকার মানুষের সঙ্গে একটা বোঝাপড়া করে প্রশাসনের উপরে ভরসা রেখেই আমরা যেন চলি, এই অনুরোধ আমরা এই এলাকার মানুষের কাছে রাখছি। আপনারা শুনলেন আবু তাহের খান, তিনি কি বললেন? তিনি বললেন সামান্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি আরও একবার রিপিট করছি, তিনি বলছেন সামান্য যে ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা এতদিন ধরে যে ছবি দেখেছেন তাতে কোনো জায়গায় কি মনে হয়েছে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা একটু জানার চেষ্টা করবো। সাগর রয়েছে আমাদের সঙ্গে। সাগর, আবু তাহের খান সাংসদ তিনি বলছেন সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তুমি তো একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো, সত্যি কি সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে? আবু তাহের খান যা বলছেন কতটা সত্যি? দেখো, একদমই অঞ্জন, যে বিষয়গুলো যে আমাদের মুর্শিদাবাদ যে লোকসভা, সেই লোকসভা কেন্দ্রের এমপি আবু তাহের খান তিনি যে কথাবার্তাগুলো বললেন, হয়তো তিনি সেই এলাকার মধ্যে কতটা পরিদর্শন করেছেন সেই বিষয়ে কিন্তু এখনও আমরা জানি না, তিনি যে তার কাছে কি তথ্য আছে। কিন্তু আমরা স্বচক্ষে যেসব বিষয়গুলো আমরা দেখছি এবং মানুষের যে হাহাকার যেটা দেখছি, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেই জায়গাগুলোই তাণ্ডব চালানো হয়েছিল সেটা গোটা বাংলা দেখছে, এবং যে জায়গাতে জানার চেষ্টা করবো এই সামান্য ক্ষয়ক্ষতির কতগুলো নজির যদি তুমি একটু তুলে ধরতে পারো, উদাহরণ। একদমই, দেখো অঞ্জন, যেই এলাকার মধ্যে সরকারি বাস এবং পাবলিক বাস, এই জায়গায় যেখানে অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি যে এলাকাগুলোই র্যালি করা হয়েছে, যে সেই এলাকায় কিন্তু আশেপাশে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু ভেঙে গুঁড়ি দেওয়া হয়েছে, এবং সেই দোকানগুলো কিন্তু আগুন জ্বালানো হয়েছে, এবং পাশাপাশি ওই এলাকায় যেসব বাড়িঘর আছে, বাঙালিদের যেসব বাড়িঘর, সেই বাড়িঘরগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে, এবং তারা অন্যত্র জায়গায় তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা মুর্শিদাবাদের ধুলিয়ানের যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদী পার করে তারা মালদাতে একটি জায়গায় কিন্তু আশ্রয় নিয়েছে। সেই অবস্থায় আমরা সেই পরিস্থিতিকে আমরা কিন্তু বাংলার মানুষকে সেটা তুলে ধরে আমরা সেই বিষয়গুলোকে আমরা দেখিয়েছিলাম। অঞ্জন, সাগর, এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে?
দেখো, আমাদের কাছে যে পুলিশ সূত্রে যেটুকু আমাদের কাছে খবর আছে, সেখানে মোটামুটি 150 জনের উপরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই এলাকা থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত নেট পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে এবং সেই এলাকাতেই মধ্যে এখনো পর্যন্ত কিন্তু দেখো 3 জনের মৃত্যু হয়েছে, একজন গুলিবিদ্ধ অবস্থায় এবং 2 জনকে পিটিয়ে খুন করা হয়েছিল এবং পাশাপাশি আরও 2 জন কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে, তারা কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অঞ্জন, তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, জানা গেছে সেই বিষয়ে কিছু? দেখো, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলরাই কিন্তু একে অপরকে কখনো ছেড়ে কথা বলছে না। বিজেপি দোষারোপ করছে তৃণমূলকে এবং তৃণমূল দোষারোপ করছে বিজেপিকে, কিন্তু মূল দোষীকে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তবে ইতিমধ্যে কিন্তু কেন্দ্র বাহিনীর যে 17টা টিম যেখানে নামানো হয়েছে এবং সেই কোম্পানি 17 কোম্পানি কেন্দ্র বাহিনী এবং রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এবং যেই সব জায়গাগুলো কুশল এলাকা, সেই এলাকাগুলো কিন্তু টহলদারি চালাচ্ছে। পাশাপাশি যে মুর্শিদাবাদের যে কান্দি, সেই কান্দি সাব ডিভিশনের অনুযায়ী যে গোকর্ণ অঞ্চল আছে, গোকর্ণ এলাকাতেও কিন্তু কেন্দ্র বাহিনী টহলদারি দিচ্ছে যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, সেই জন্য কিন্তু আগে থেকেই সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে কান্দি থানার পুলিশের পক্ষ থেকে। অঞ্জন, সেটা তুমি বলছিলে যে ত্রাসে তারা আতঙ্কে অনেকেই মুর্শিদাবাদ ছেড়ে মালদাতে পাড়ি দিয়েছিলেন, তাদের মধ্যে থেকে কেউ কি ঘরে ফিরতে পেরেছে, সেরকম কোনো সংখ্যা? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়ে আমরা দেখছি লাগাতার, সেই বিষয়ে কিন্তু মালদাতে যে স্কুলের মধ্যে যারা আশ্রয় নিয়েছে তারা কিন্তু একদম আতঙ্কে এবং তাদের চোখের সামনে যেভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং মহিলাদেরকে বলা হয়েছিল, যারা হামলা চালিয়েছিল তারা কিন্তু বলেছিল যে তোমাদের ইজ্জত আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে, তোমার পরিবার এবং তোমার স্বামী সন্তানকে আমরা কোনো কিছু করব না। এই যে একটা কুৎসিত ভাষায় যে ভাষায় কথা বলা হয়েছিল, তারা কিভাবে সেই ভয়টাকে কাটিয়ে তারা আবার নিজেদের গ্রামে ফিরতে পারবে, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত উঠছে প্রশ্ন। অঞ্জন, অর্থাৎ এখনো পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারেনি, তাই তো? একদমই, কারণ যেই বিষয় যেভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং যেভাবে তারা বাড়ি ঘর ছেড়ে গরু এবং যাদের গবাদি পশু এবং ছাগল সেই সমস্ত কিছু নিয়ে যারা পালিয়ে গেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে এবং লাগাতার তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের যে সমস্ত দোকান পাশার যেসবগুলো নিয়ে তাদের জীবনযাপন করতো, সেই ব্যবসার জায়গাগুলো কিন্তু তাদের বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে দেখো পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের দিন কিন্তু তারা একটি উৎসবের মধ্যে এবং মন্দিরে পুজো দেওয়ার পর তারা কিন্তু একটা আনন্দর উৎসবের মধ্যে কিন্তু দিন কাটাতো এবং সেই উৎসব এবং সেই আনন্দ তাদের কাছ থেকে আজকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে আমরা সেই বাঙালিদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু চাইছে এবং তাদের যেসব ঘর বাড়ি, যারা সব বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আছে, তাদের নামে কিন্তু পুজো দিচ্ছে এবং তারা যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সেই কামনাও কিন্তু করছেন। সেই ছবিও আমরা দেখেছি। অঞ্জন, সাগর, আরো একটি বিস্ফোরক অভিযোগ উঠছে, এই যে যারা ঘরবাড়ি ভাঙচুর করেছে, যারা আগুন ধরিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারা নাকি ওপার বাংলার, এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এবং বিজেপির পক্ষ থেকেও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে ওপার বাংলা থেকে কিছু দুষ্কৃতী এপারে আসছে এবং তারাই হামলা চালাচ্ছে। অপরদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলা থেকে লোক আনাচ্ছেন। কতটা সত্যতা রয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা কি সবাই মুর্শিদাবাদেরই নাকি বহিরাগত? দেখো, এই যে কথা, যে অভিযোগগুলো যেগুলো আসছে, সেই অভিযোগগুলো কিন্তু কতটা ভিত্তিহীন সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ এবং পাশাপাশি যেই জায়গাতে ঘটনাগুলো হয়েছে এবং সেইখানে কিন্তু অনেক রকমই অভিযোগ উঠে আসছে। যেমন কিছু মানুষজন যারা বিক্ষোভকারীদের দলের মধ্যে, তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিএসএফের ড্রেস পরে এবং তারা কিন্তু তাদের উপর অত্যাচার করছে এবং তারা কিন্তু তাদের বাড়িতে গিয়ে হামলা করছে এবং বাড়ির যদি কোনো পুরুষ সদস্যকে যদি না দেখতে পাচ্ছে তাহলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছে। কিন্তু এর মধ্যে কতটা সত্যতা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই যে এলাকার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ওয়াকফ বিলের যে আইন করেছে সেইটার প্রতিরোধ করার জন্য কিন্তু এই বিক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু বিক্ষোভের ফলে কিন্তু আস্তে আস্তে অন্য দিক দিয়ে অন্য রূপ নিয়ে এই ঝামেলার উচ্ছৃঙ্খলা তৈরি হয়েছে এবং পাশাপাশি এই বিদ্রোহের নামে, এই প্রতিবাদের নামে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডব চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় লুটপাটও চালিয়েছে, সেই ছবিও আমরা দেখেছি। সাগর, আজকে পরিস্থিতি কেমন রয়েছে? যানবাহন চলাচল কি স্বাভাবিক রয়েছে এবং দোকান বাজার কি খোলা রয়েছে নাকি গত দুদিন ধরে আমরা যেমনটা দেখেছি শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলোর দোকানপাট বন্ধ রাখা হয়েছে? আজকে ঠিক কি চিত্র?
দেখো একদমই আমরা সকাল থেকে লাগাতার সেই বিষয়গুলো যখন আমি জানতে যাই তখন কিন্তু যেসব দোকান পাচারগুলো সাময়িক ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু সেই দোকানগুলো আস্তে আস্তে কেন্দ্র বাহিনীর সহযোগিতা এবং কেন্দ্র বাহিনী আছে বলে এই মনে আশ্বাস নিয়ে কিন্তু তারা কিছু কিছু দোকান পাচার খুলছে এবং বেশ কিছু জায়গায় বেশ কিছু দোকান যারা সেই বাড়িঘর ছেড়ে যারা অন্য জায়গায় চলে গেছে তারা কিন্তু ভয়ে আতঙ্কে এখনো পর্যন্ত দোকান পাচার খুলতে পারেনি। তবে যান চলাচলে যে 12 নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত যানবাহন চলাচল করছে কিন্তু সেটাও কিন্তু এবং পুলিশ এবং কেন্দ্র বাহিনীর কড়া নজরদারির মধ্যে দিয়েই অনুমি। সাগর, শেষ প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কি সেখানে রুট মার্চ করছে এখনো পর্যন্ত? একদমই, দেখো যে হারে মানুষ আতঙ্কিত ওই এলাকার মধ্যে, সেই এলাকার মধ্যে কোথাও আমরা দেখেছিলাম যে হয়তো কোথাও সুতিতে হচ্ছে, সুতির পর কিন্তু আবার রঘুনাথগঞ্জে শুরু হয়েছে, আবার রঘুনাথগঞ্জে যখন হয়েছে তখন ধুলিয়ানে শুরু হয়েছে, এরকম কিন্তু দফায় দফায় কিন্তু যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথ উদ্যোগে কিন্তু বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু দফায় দফায় টহলদারি দিচ্ছে এবং যেসব এলাকাগুলোই যেটা আশঙ্কা থাকছে সেই সব এলাকাগুলোই কিন্তু পিকেট টিমও বসানো হয়েছে। কোনোমি ধন্যবাদ সাগর, নজর রাখো। আপনাদের জানিয়ে রাখবো, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন, যে বিক্ষোভ, সেই আন্দোলন বিক্ষোভ কিন্তু একেবারে অন্যরকম রূপ নেয় ঠিক শুক্রবার থেকে। একের পর এক জায়গা উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙচুর চালানো হয় ঘরবাড়িতে, সাধারণ মানুষের ওপর নির্যাতন চলে এবং একের পর এক যানবাহনেও আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে, এমনকি পুলিশের ওপরেও কিন্তু ইট বৃষ্টির অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত এই যে অশান্তির ঘটনায় মুর্শিদাবাদে 150 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র মুর্শিদাবাদের লোকজন কিন্তু নয়, এই যে হামলার ঘটনায় জড়িত রয়েছে ওপার বাংলার কিছু দুষ্কৃতী। একেবারে তাই এই বিষয়ে নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গে সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বক্তব্য রেখেছে সে বিষয়ে আমাদের নজর থাকবে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা ইঙ্গিত। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে বিক্ষোভ আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দেখা গিয়েছে মুর্শিদাবাদের পাশাপাশি ভাঙড়ে পুলিশের গাড়িতে জ্বলল আগুন, পাশাপাশি ভাঙচুর করা হয়েছে যানবাহনে, ভাঙচুর করা হয়েছে সিসিটিভি এবং সারা রাত তল্লাশি চালিয়ে কলকাতা পুলিশ এই ভাঙচুরের ঘটনায়, অশান্তির ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করেছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজ তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। ওয়াকফ আইনে মুর্শিদাবাদের পর এবার অশান্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনার পর অ্যাকশন মোডে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। সোমবার ঘটনার পর আজও থমথমে পরিস্থিতি সোনপুর বাজার এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে এলাকায় চলছে তল্লাশি অভিযান। মঙ্গলবার অভিযুক্তদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সেই সময় বিস্ফোরক দাবি করে অভিযুক্তের পরিবার। মধ্যরাতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের মারধর করা হয়েছে বলেও দাবি করেন তারা। না বাড়ি ঘুমাচ্ছিল, 3টের সময় তুলিলে আসে। হ্যাঁ ঘুমাচ্ছিল, পুলিশ গিয়ে তুলে নিয়ে এসে দৌড় জানালা লাঠি মেরে। হ্যাঁ তাই এটা করাটা ঠিক হয়নি। কুটুম বাড়ি এসে আর সেই মানুষটাকে তুলে নিয়ে এসে দৌড়ে বাড়ি মেরেছে, লাঠি মেরেছে। এর বয়স 18 বছর, পূর্ণ হয়নি এখনো। একাধবার বেগম মমতাজ মোল্লা, ও চেন্নাই থেকে বাড়ি এসছে আপনার ঈদের 7 দিন আগে। ও এসে কালকের ওদের সঙ্গে এসছে, রাইট, এটা আমি মিথ্যে কথা বলবো না। ওই মিছিলে এসছে, তো আমার ছেলের ফেলাসিন ওই ব্যায়াম আছে, 2 বোতল করে রক্ত লাগে মাসে। ছেলেটার মানে অবস্থা খুব খারাপ। এখন কী করবো, পুলিশ গিয়ে মানে বহুত মেরেছে, মানে ঘর থেকে বার করে টেনেছে। আমারও মেরেছে পুলিশ, আমার ধাক্কা মেরেছে। হ্যাঁ আমার মারধর করেছে। এই দেখেন, আমি তো এটা রাতে 1:45, রাতে 1:45। এই দেখেন এইসব আমার ধাক্কা তো কি মেরেছে। আমি বললাম স্যার, হ্যাঁ 1:45 সে সময়। তা আমি বললাম, তা আমার বাচ্চাটা চুল ধরে টেনে গেল, তুই ছিলি? তাহলে হ্যাঁ স্যার আমি গিয়েছি। ও এসেছিল, মিথ্যে কথা না, ও চলে এসেছিল। তাই বলে ও ইট পাটকেল না সেটাও ফুটেজে দেখাতে পারবে না। ও এসছে, ফুটেজে আছে, ও আপনার মোবাইলেতে সিসি ক্যামেরাতে আছে। কিন্তু স্যার আমার শুধু মারিনি, আমার বাড়ির এই স্ত্রীর মেরেছে, আমার বড় ছেলের চোখ অন্ধ। পুলিশ
গতকাল ভাঙড়ে অশান্তির জেরে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে 5টি এফআইআর রুজু করা হয়েছে, যার মধ্যে উত্তর কাশীপুর থানার তরফে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চন্দনেশ্বর থানার তরফে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার তরফে যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের থানা থেকে বার করে নিয়ে যাওয়া হলো এবং তাদের মেডিকেল চেক আপ করানো হবে এবং তারপরে তাদেরকে আদালতে পেশ করা হবে, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই থানা থেকে বের করার সময় যারা অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিবারের লোকজন বলছেন পুলিশ রাত্রিবেলা প্রায় মাঝরাতে পুলিশ তাদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির লোকজনকে মারধর করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়, অর্থাৎ পুলিশের গাড়িতে ভাঙচুর, ইট পাথর ছোড়া, এই ধরনের ঘটনায় যারা জড়িত নয় তাদেরকে গ্রেপ্তার করেছে, তেমনটাই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আত্মীয়রা জানাচ্ছেন। ক্যামেরা সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, ভাঙড়। এখন আপনারা দেখলেন ভাঙড়ের ছবিটা ঠিক কি ধরা পড়ছে, কিন্তু এই বিষয়ে নওশাদ সিদ্দিকী কি জানাচ্ছেন শোনাচ্ছি। রাজ্য সরকার বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে, আমরাও বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে। তাহলে আমরা যখন রাস্তায় নামছি, রাজ্য সরকার পুলিশকে দিয়ে লাঠিচার্জ করাচ্ছে কেন আমাদের উপরে, এটা বুঝতে হবে। ওরা চায় এই ওয়াকাফ আইনটা ধর্মীয় আন্দোলন হোক, আর আমরা ধর্মীয় একটা ধর্মের উপর আঘাত আনলেও সংবিধান বিরোধী আইন। তাই সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আইন প্রত্যাহারের জন্য, সংবিধানের উপরে যে আঘাত দিয়েছে এই আঘাত না আসে সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। এই যেটা ভাঙড়ে করেছে লাঠিচার্জ, আমাদেরকে আটকেছে, আমাদের সাথে যে আচরণ করেছে সংবিধান বিরোধী আচরণ করেছে, এর জবাব তো আমরা নেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আর বাংলার মানুষের হাতে ছেড়ে দিলাম। ওয়াকাফকে আটকাবে এরা, ওয়াকাফের যে নতুন আইন এখানে ইমপ্লিমেন্ট হতে দেবে না, আর আমরাও তো বলছি ইমপ্লিমেন্ট না হয় তার জন্যই রাস্তায় নেমেছি। মুর্শিদাবাদে যে 2-4টে ঘটনা ঘটেছে, এই ঘটনার বিপক্ষে আমরা, এবং এখান থেকেও কি বললাম, যদি কোনো আন্দোলনে হিংসা জড়িয়ে যায় সেই আন্দোলনে আমরা নাই, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, মুর্শিদাবাদে মন্দিরও ভেঙেছে, মসজিদে আক্রান্ত হয়েছে, মসজিদে ভেঙেছে। তাহলে ওখানে সমাজ বিরোধীরা, মুর্শিদাবাদের লোকাল হিন্দু মুসলিম নির্বিশেষে কি বলছে, যারা এসেছে এই হিংসা করতে আমরা কাউকে চিনি না, বহিরাগত। তাহলে এই সম্পূর্ণ রাজ্য সরকার ব্যর্থ। সুপ্রিম কোর্টে যাব, দিল্লির রাজপথে যাব, চিন্তা নাই। তবে ফিরহাদ হাকিম সাহেবদের বলবো, অত জ্ঞান না দিয়ে উপরে থুতু বললে নিজের গায়ে পড়বে। এখন আমি পাবলিশ করছি না, আপনার দলের যে সমস্ত নেতা চামচাগুলো ওয়াকাফ মাল লুটে খেচ্ছে, একটা একটা করে তথ্য দিয়ে বলবো, মুখ কোথায় লুকোবেন সে জায়গা করবে। वक़्फ़ कानून के खिलाफ जो आंदोलन सिर्फ मुर्शिदाबाद नहीं सारा देश में हो रहे हैं, ये सब वाकिफ है और वाजिब भी है। कोई भी कानून के खिलाफ लोगों की कहने की, आंदोलन और प्रदर्शन करने की अधिकार तो है। कांग्रेस पार्टी सदन के अंदर, सदन के बाहर, जेपीसी हर जगह हम लोग ये वक़्फ़ कानून की विरोध किए हैं, अपना विरोध जताए भी है। ये शांतिपूर्ण आंदोलन जो मुसलमान समुदाय के लोग कर रहे थे, उसके अंदर मतलब कट्टरपंथियों की एक घुसपैठिया हो गई। ये वक़्फ़ कानून के खिलाफ जो आंदोलन हो रही थी, उसके बीच कट्टरपंथियों की घुसपैठिया के चलते तनाव पैदा किए गए। पुलिस वाले चुप्पी सादे मूक दर्शक बन के रह गए। सारे पुलिस वालों को पता था कि ये मुद्दा गर्मा जा रहे हैं, लेकिन फिर भी उनके अंदर की लापरवाही के चलते आग भड़क गई। पुलिस वालों की जीप आग के हवाले कर दी गई और पुलिस वाले डर की मारे भागने लगी, किसी की दुकान पे नहीं तो किसी के कमरे में जाके खुद को बचाने लगी। एक पुलिस वालों को इस तरीके की पिटाया गया कि वो भी अपनी जान से मुकाबला कर रहे हैं अभी। तो इसी हालत में चलते चलते आज इस कगार में पहुंच चुके हैं कि मुर्शिदाबाद में एक बड़े हिस्से एक सांप्रदायिक दंगा की गिरफ्त में आ चुके हैं। बहुत सारे हिंदुओं को भी और डर की मारे अपना गांव छोड़ने पड़ी। ये बंगाल की जो मुख्यमंत्री है ममता बनर्जी, ये ममता बनर्जी की सरकार की निकम्मियां, उनकी लापरवाही आज सारे बंगाल धीरे धीरे खतरे की ओर बढ़ रहे हैं। আমরা শুনলাম নওশাদ সিদ্দিকী কি বলছেন। তিনি কিন্তু রাজ্য সরকারকে কটাক্ষ করেছে এবং তিনি বলছেন ফিরহাদ হাকিমের কথাও।
আপনাদেরকে জানাবো মুর্শিদাবাদের পাশাপাশি ভাঙড়ও কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে, তার পাশাপাশি সিসিটিভিও ভাঙচুর করা হয়েছে। এবং এই সব বিষয় নিয়ে কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু দায়ী করলেন রাজ্য সরকারকে। তার পাশাপাশি তিনি ফিরহাদ হাকিমের ওপরও কিন্তু কটাক্ষ করেছেন। তার পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন এবং দিল্লিতেও যাবেন এই নিয়ে। একেবারে একদিকে যখন নওশাদ সিদ্দিকী বলছেন, তখন অন্যধারে কংগ্রেসের প্রাক্তন সাংসদ এক সময়ের বহরমপুরে, যিনি কার্যত অধীর রঞ্জন চৌধুরী একের পর এক নিশানা করছেন রাজ্য সরকারকে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে আগে কিছু ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন যে মুসলমান ধর্মের মুসলমানরা কার্যত প্রথমে শান্তিপূর্ণ আন্দোলনই করছিলেন, কিন্তু কেউ বা কারা যাদের প্ররোচনায় পা দিয়ে তারা আজ এরকম অবস্থা সৃষ্টি করছে বাংলায়। অর্থাৎ এক্ষেত্রে সরাসরি রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের দিকে একযোগে নিশানা করছে অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে বাংলার আবহ খুব স্বাভাবিকভাবে 26শে বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত উত্তপ্ত। তার কারণ আপনারা জানেন, একদিকে 26,000-এর চাকরি, অন্যদিকে ওয়াকফ সংশোধনী আইন। যদিও বা 26,000-এর চাকরি এখন একটু হলেও থিতু পড়ে গিয়েছে, তার কারণ ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দফায় দফায় বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন। তারা দাবি করছেন প্রত্যাহার করতে হবে। তারা কার্যত এই বিলকে কালা বিল বলে সম্বোধন করছেন। শুধু তাই নয়, বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভের আগুন জ্বলছে। সাধারণ মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, দোকান ঘরে লুটপাট চালানো হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট চালানো হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, একের পর এক ছবি, উদাহরণের শেষ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি জন্য তারা এসব করছে? তারা কি সত্যি নিজের থেকে কাজগুলো করছে নাকি কোনো প্ররোচনা? আর ঠিক এ জায়গায় সরাসরি জাভেদ সামিম, এডিজি আইন শৃঙ্খলা, কি বলছেন ফুল প্লেট দেখাবেন। শনিবারের বিকেলের পর জঙ্গিপুর এবং সংলগ্ন এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি, এমনটা বলেছিলেন জাভেদ সামিম। পুরো শান্তি বহাল রয়েছে জঙ্গিপুরে, এমনটাই দাবি করছেন জাভেদ সামিম। শান্তি ফেরাতে পেট্রোলিং সহ সব দিকে নজর রাখছে পুলিশ। যারা গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন অন্যত্র, তারা অনেকে একে একে ফিরে আসছেন। লোকজন ফিরে আসুক, দোকানপাট খুলুক, এলাকায় শান্তি ফিরে আসুক চায় প্রশাসন। গত 36 ঘন্টায় কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি, এমনটা দাবি করেছিলেন জাভেদ সামিম। কিন্তু আপনাদের একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট কিছুক্ষণ আগেই রেখেছিলাম, যেখানে কার্যত ভাঙড় থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি জুড়েছিলেন, যিনি কার্যত বলছেন এখনও শান্ত হয়নি। দোকানপাট তারা ভয়ে আতঙ্কে খুলতে পারছেন না। বিএসএফের টহলদারি চলছে, তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনেরও যথেষ্ট সাহায্য রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে শান্তি ফিরছে কি? শান্তি এখনও নেই, অশান্তি অব্যাহত রয়েছে। 2 ব্যক্তির মৃত্যুতে আমরা পৃথক মামলা দায়ের করেছি। ইট উইল টেক টাইম বাট নোবডি উইল বি স্পেয়ার্ড। সরাসরি বলছেন জাভেদ সামিম, সময় লাগতে পারে কিন্তু কেউ ছাড়া পাবেন না। আমাদের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা। কি জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। যদিও বা এখনও পর্যন্ত একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা। রাজনৈতিক নেতৃত্ব সরাসরি এই কাদা ছোড়াছুড়ির মাঝে বিস্ফোরক তথ্যও সামনে রাখার চেষ্টা করছেন। তা হলো বাংলাদেশের স্লিপার সেল। কার্যত তারা বাইরে থেকে এসে এখানে প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করবার চেষ্টা করছে। যদি সত্যি এটা হয় তাহলে দায় কে নেবে? বিএসএফ নেবে, অর্থাৎ কেন্দ্র সরকার নেবে, নাকি রাজ্য সরকার নেবে? সরাসরি ইঙ্গিত আজ এই জায়গায় সাধারণ মানুষ বলছে কেন্দ্র রাজ্য উভয়ের সমন্বয়ে এ বিষয়ে আটকানো যেতে পারে। কিন্তু না, কেন্দ্র রাজ্যের তালমিলের আবারও অভাব। 100 দিনের কাজের ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য কেন্দ্রকে বারংবার নিশানা করে, কেন্দ্র বারংবার রাজ্যকে বলে হিসেব দিচ্ছে না রাজ্য। এবার তো সিকিউরিটির প্রশ্ন। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশকারীর বাংলায় প্রবেশ করবার চেষ্টা করছে, সেক্ষেত্রেও আমরা তালমিলের এটি যথেষ্ট দূরত্ব দেখতে পেয়েছিলাম। এবারও একই রকম বাংলাদেশের স্লিপার সেল যদি সত্যি অ্যাক্টিভ হয়ে থাকে, তারা একদিনে অ্যাক্টিভ হয়নি, দিনের পর দিন তারা এই বাংলায় নিশ্চয়ই থেকেছে, তারপরেই তাদের এত ছলচাতুরি। আজ ইঙ্গিত এখানে, তাহলে দায় কে নেবে? রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার? সাধারণ মানুষকে শেষ বেলায় কেন কাঁদতে হচ্ছে? কেন তাদের ঘর ছাড়া হতে হচ্ছে? কেন তাদেরকে মরতে হচ্ছে শুধুমাত্র ধর্মের নামে? সত্যি কি ধর্মের ওপর ভিত্তি করে এই লড়াই চলছে, নাকি সরাসরি এটা কার্যত নেপথ্যে কোনো সাধারণ মানুষই নয়, সরাসরি কোনো রাজনৈতিক নেতৃত্বের
নির্দেশ রয়েছে। কার প্রোপাগান্ডায় বা কার প্ররোচনায় এসব হচ্ছে, কিংবা বাংলাদেশে স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে, এটা কি সত্যি জানতেন না রাজ্য সরকার? সত্যি কি কেন্দ্র সরকারও বুঝতে পারেনি যে দেশের অভ্যন্তরে বাংলাও একটি জায়গা এবং সেখানে স্লিপার সেল অ্যাক্টিভ হচ্ছে? শুধুমাত্র 26শে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সামনে আনবার চেষ্টা করছে বাংলাদেশের স্লিপার সেল, শুধুমাত্র ভোট ব্যাংক বা ভোট বাক্সের জন্য। আজ ইঙ্গিত এখানেও একেবারে পুলিশ প্রশাসন আমরা দেখলাম যেমনটা বলছে, পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে। রুটমার্চ করা হচ্ছে, যারা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারাও আস্তে আস্তে ঘরে ফিরে আসছেন। এবং এই যে দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছিল, দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরাও তারা দোকান খুলছিলেন না, তারাও আস্তে আস্তে দোকান খুলছেন। কিন্তু আমরা দেখলাম একেবারে অন্যরকম চিত্র। এখনো পর্যন্ত কিন্তু যারা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত তারা আতঙ্কে ঘরে ফিরতে পারছেন না, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং তারা যারা অন্যত্র আশ্রয় নিয়েছে তারা কিন্তু জানাচ্ছে তাদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে যে সমস্ত জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তারা আতঙ্কে রয়েছেন, তারা ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। আর এই যে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন, বলা বাহুল্য সেই আন্দোলন কিন্তু এখন একেবারে অন্যরকম রূপ নিয়েছে। এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন, যে বিক্ষোভ, সেটি কিন্তু এখন একেবারে ধর্মযুদ্ধে পরিণত হয়েছে বলা যেতে পারে। এবং আপনাদের জানিয়ে রাখবো এই ইস্যু নিয়ে কিন্তু কেন্দ্র ও রাজ্য একে অপরের দিকে আঙুল তুলছে। যেমন বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপির নেতারা তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের সহায়তায়, অর্থাৎ রাজ্য সরকারের সহায়তায় বাংলাদেশি ঘুষপেটিয়ারা তারা এদেশে আসছেন এবং হিন্দুদের ওপর, সাধারণ হিন্দুদের ওপর তারা হামলা চালাচ্ছে, তাদের বাড়ি ঘর ভাঙচুর চালানো হচ্ছে, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যারা ওপার বাংলা থেকে আসছেন দুষ্কৃতীরা, তারা বিএসএফ এর মদত নিয়েই এপারে ঢুকছে এবং তারা হিন্দু মুসলিম সবার উপরে তারা হামলা চালাচ্ছে এবং বাড়ি ঘরেও তারা ভাঙচুর করছে। এই সমস্ত আলোচনা নিয়ে আবারও ফিরে আসছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন প্রাইম টিভি বাংলা ইঙ্গিত। ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত রাজ্যের একের পর এক জায়গা। আর এই ইস্যু নিয়ে বিজেপি যেমন আঙুল তুলছে তৃণমূলের দিকে, ঠিক তেমনই তৃণমূল আঙুল তুলছে বিজেপির দিকে। আর এখানে দাঁড়িয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল কি বলছেন শোনাবো আপনাদের। देखिए, इससे दुख की बात और हो नहीं सकती कि आज पश्चिम बंगाल में नया वर्ष है बंगालियों के लिए और पश्चिम बंगाल के ही बंगाली हिंदू को एक जगह से पलायन होकर के दूसरी जगह भागना पड़ रहा है। क्यों? क्योंकि यहाँ की मुख्यमंत्री जो है वो सिर्फ जिहादियों के साथ खड़ी रहती हैं। यहाँ उनके बॉबी हकीम जो मंत्री है वो कहते हैं अरे क्या हुआ, एक जगह से छोड़ के दूसरी जगह भागे, बंगाल में ही तो भागे है ना। तो उनके हिसाब से सब ठीक है। तो जब तक ऐसे जिहादी मंत्री रहेंगे, इस तरह की इस्लामी ताकतों को ममता बनर्जी समर्थन करेंगी, पश्चिम बंगाल के हिंदू की यही हालत होगी। संदेश खाली का मामला अभी भी चल रहा है, जिसकी वजह से शेख शाहजहां आज भी हिरासत में है। और इस मामले में भी जो लोग जिनके घर जला दिए गए हैं या जिनको अपने अपने गांव से बाहर निकाल दिया गया है, औरतों के साथ जो भी घटनाएं घटी है, इस पूरे मामले को लेकर के कल कलकत्ता हाईकोर्ट में मैं एक PIL डाल रही हूं, जिसमें उन लोगों के लिए इंसाफ मांग रही हूं, उनके लिए मुआवजा मांग रही हूं और ये मुआवजा ममता बनर्जी सरकार को ही देना होगा। इस सिलसिले में जितने भी लोगों के साथ ये घटना घटी है, एक ये क्या बोलते हैं, नेशनल ह्यूमन राइट्स कमीशन की तरफ से एक कमेटी बैठाई जाए और ये सारे कंप्लेंट्स वो लें और कोर्ट को दे और इन सबको मुआवजा जो है वो 3 महीने के अंदर कराया जाए ताकि ये वापस से अपना घर बसा सकें। मुख्यमंत्री के पास काम क्या है? PFI जैसे लोगों को सपोर्ट करना, जो टेररिस्ट ऑर्गेनाइजेशन पश्चिम बंगाल में बैन है वो यहाँ मीटिंग करती है, लेकिन उनकी पुलिस और उनका इंटेलिजेंस कुछ नहीं करता। मुख्यमंत्री के पास और काम क्या है? खाली इस तरह से इमाम और इन लोगों से मिलना जुलना। आपने सुना है कभी मुख्यमंत्री जो है वो जाकर के पंडितों से मिली है? कभी मुख्यमंत्री जाकर के हिंदुओं से मिली है? नहीं, उनकी इनको जरूरत नहीं, इसीलिए अपने पैरों तले उनको रोंग रही है। আপনাদের শোনালাম রাজ্যের যে হিংসার ঘটনা, যে অশান্তির চিত্র দেখা গিয়েছে ওয়াকফ আইনকে নিয়ে, সেই নিয়ে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা করবেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল, এমনটাই কিন্তু তিনি জানালেন। আর তার সঙ্গে এই যে অশান্তির চিত্র দেখা গিয়েছে মুর্শিদাবাদ থেকে শুরু করে ভাঙড়ে, এই নিয়ে কিন্তু তিনি রাজ্য সরকারকেই দায়ী করেছেন এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে একের পর এক কিন্তু তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন।
আপনারা শুনতে পেলেন আইনজীবী এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরুয়াল, তিনি কার্যত একের পর এক নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও বারংবার শান্তির বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছেন যে কোনো রকম ধর্ম মানে অশান্তি নয়, সব ধর্মই শান্তির বার্তা দেয়। আর ঠিক সে জায়গা থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরও বার্তা দিয়েছেন তিনি শান্তি ফিরিয়ে আনার জন্য, এবং তিনি বারংবার এটা বোঝানোর চেষ্টা করছেন যে কোনোভাবেই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সাধারণ মানুষের বিপরীতে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তাদের সঙ্গেই রয়েছেন। অর্থাৎ বাংলায় এই বিষয়ে কোনো রকম প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না। মূল লাভ হবে যদি সত্যি দিল্লির দরবারে গিয়ে এসব প্রতিবাদ আপনারা দেখাতে পারেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছে বাংলা সব সময় শান্তি রাখার চেষ্টা করে, শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করে। সে জায়গায় কোনোভাবে অশান্তির বাতাবরণ তিনি শেষ অবধি সহ্য করবেন না, মেনে নেবেন না। তার কারণ প্রতিবাদের মতো হতে পারে, কিন্তু প্রতিবাদের ভাষা কখনোই হিংসা হতে পারে না। সে জায়গায় অন্য একটি বিষয় উঠে আসছে, তা হলো এই তৃণমূল বিজেপির মধ্যে মূল লড়াইয়ে কারা মূলত সাফার করছেন সেই সব সাধারণ মানুষ যারা এসবের মধ্যে নেই। তারা কার্যত ধর্ম আলাদা করে ভাবেন না, তাদের মূল বিষয় রুজি রুটি রোজগার। তাদের হিসেব আজ হারিয়ে যাচ্ছে। দেখুন, আমরা ইতিহাসের পাতা অনুসারে প্রত্যেকটি ইস্যু ধীরে ধীরে যত ক্রমবর্ধমান ইস্যু আসে তত আমরা পুরনো ইতিহাস ভুলে যেতে শুরু করি। আমরা ভুলে গিয়েছি এতদিনে আরজিকর ইস্যু, আমরা ভুলে গিয়েছি এতদিনে 2016 সালের সেই সব চাকরিহারাদের কথা। আজ আমরা মূলত লড়াই লড়ছি শুধুমাত্র ধর্মের আঙ্গিকে। ব্রহ্মাস্ত্র এখন ধর্ম। 2026 বিধানসভা নির্বাচনের আগে যদি সত্যি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা চায় যে মূল ইস্যুকে একটু সরিয়ে দিয়ে ভিন্ন ইস্যুকে সামনে রেখে, এবং সেটা যদি হয় আরও বেশি করে ভালো, তা হলো ধর্মের ইস্যু, তাহলে তো সেটা সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র। বোঝার চেষ্টা করুন, বুঝুন লড়াইটা কারা করাচ্ছেন, প্ররোচনা কারা দিচ্ছেন, কোন জায়গায় অসুবিধে হচ্ছে। প্রোটেস্ট, প্রতিবাদ, বিক্ষোভ আপনাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই গণতান্ত্রিক অধিকারের অর্থ এটা কখনোই নয় যে এক ধর্ম আরেক ধর্মের ওপর এভাবে অত্যাচার করতে পারে। সে যে ধর্মই হোক, হিন্দুও হতে পারে, মুসলমানও হতে পারে। এ জায়গায় আমাদের পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, দেখুন। আমরা সব জায়গাতেই যাই, আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, ধর্ম মানে সংস্কৃতি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই একা চলে যাই। তাই কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? মনে রাখবেন, মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায়, কিন্তু নিজেকে আলাদা করে রাখলে, আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না। একটা জিনিস মাথায় রাখুন, যদি কারোর ওপরে কোনো আঘাত আসে, সে অবহেলিতই হোক, সে শোষিতই হোক, সে বঞ্চিতই হোক, সে নির্যাতিতই হোক, সে কোনো ধর্মের লোকই হোক, আমরা কিন্তু তাদের সকলের পাশে দাঁড়াই। আমি সবার কাছে আজকের দিনে পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন, যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাইওয়াক সহ মন্দির সংলগ্ন এলাকা সহ, সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে, উইথ পারমিশন। বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEF যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তারই তো আসল জয় হয়। আপনাদের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ ইস্যুতে যে বিক্ষোভ চলছে, যে অশান্তির চিত্র দেখা গিয়েছে, সেই নিয়ে কিন্তু তিনি বলেছেন অশান্তি ছড়াবেন না এবং তার সাথে সাথে তিনি শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এও বলেছেন যে এই ওয়াকফ আইন কিন্তু বাংলায় কার্যকর করা হবে না এবং তার জন্যই কিন্তু তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং বলেছেন যে ওয়াকফ আইন আমরা আনিনি, কেন্দ্র সরকার এনেছে। যদি আপনাদের প্রতিবাদ বিক্ষোভ দেখাতে হয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে দেখান এবং আমরা কিন্তু বাংলায় এই আইন কার্যকর হতে দেব না। একেবারে তাই আপনারা একের পর এক ছবি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি বাংলার পর্দায়। মূলত মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত, সুতি থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ, প্রত্যেকটি জায়গায় বিক্ষিপ্তভাবে এখনও অশান্তির ছবি ধরা পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ এবং এবারে ভাঙড়েও একই রকম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যদিও বা গতকাল আপনারা দেখেছিলেন যেখানে কার্যত নওশাদ সিদ্দিকী তিনিও মিছিল বের করেছিলেন, অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকেও মিছিল বেরিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে এত আন্দোলন তো হচ্ছে, কিন্তু এই আন্দোলনের মাঝে পুলিশ প্রশাসনের ওপর এত রাগ কেন? সরকারি সম্পত্তির ওপর এত রাগ কেন? রাজ্য সরকার তো এই আইন আনেননি, তাহলে রাজ্য সরকারের ওপর এত প্রশ্নচিহ্ন কেন? ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আপনাদের প্রতিবাদ রয়েছে, প্রতিবাদ থাকতে পারে, আবারও বলছি এটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই এ বিষয়ে এখনো পর্যন্ত সমর্থন জানায়নি। অর্থাৎ রাজ্য সরকার এখনো পর্যন্ত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধিতাই করছেন। খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের সম্পত্তি নষ্ট করার অর্থ সাধারণ মানুষের থ্রেট বাড়িয়ে দেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভোগানো এবং তার সঙ্গে সঙ্গে যদি কেন্দ্র সরকারের কোনো আইন হয় তা তো ভারতের আইন, দেশের আইন, আমরা বসে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারি, এমনটাও দাবি জানাচ্ছেন রাজনৈতিক নেতৃত্বরা। তারা বোঝানোর চেষ্টা করছেন এক কথায়, অর্থাৎ আপনারা শান্তি ফিরিয়ে নিয়ে আসুন, কোনোভাবেই অশান্তির বাতাবরণ তৈরি করবেন না। অর্থাৎ অশান্তি করলে শুধুমাত্র অন্য কারো ক্ষতি হচ্ছে এমনটা নয়, অপর পক্ষেরও ক্ষতি হচ্ছে, যারা করছেন এই কাজ তাদেরও ক্ষতি হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তারাও একই কথা বলছেন, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা অধিকার কারও নেই। যে দেশে আমরা বসবাস করছি সেই দেশের প্রত্যেকটি আইন কানুন মানতে আমাদের হবে। যদি আমাদের কোনো প্রতিবাদ থাকে তাহলে সেটা শান্তিপূর্ণ মিছিল বেরোতেই পারে, প্রতিবাদ হতেই পারে, কিন্তু প্রতিবাদের নামে এভাবে লুটপাট বা হিংসা ছড়ানো কোনোভাবেই আইনি প্রক্রিয়ায় সঠিক নয়। বারংবার বোঝানোর চেষ্টা করছেন, কখনো এডিজি দক্ষিণবঙ্গ, কখনো এডিজি আইন শৃঙ্খলা এবং তার সঙ্গে সঙ্গে রাজীব কুমার, প্রত্যেকেই বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এর পরেও যদি কেউ বুঝতে না চায় তাহলে ঠিক কী হবে প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে রাখবো পুঙ্খানুপুঙ্খ প্রাইম টিভি বাংলায়। একেবারে আমরা দেখেছি শুক্রবার থেকে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে ঘিরে একেবারে অশান্তির চিত্র মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা সহ ভাঙড়। এবং আজকে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে ভাঙড় এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, যেসব এলাকাগুলো অশান্তির সৃষ্টি হয়েছিল, হিংসার ছবি দেখা গিয়েছিল, সেই জায়গাগুলো আজকে কিন্তু শান্ত রয়েছে এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে যৌথভাবে রুট মার্চ করা হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু যারা ঘর ছেড়ে বসত ভিটে ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে ঘরে ফিরে আসছেন, খুলছে দোকানপাট এবং যানবাহন চলাচলও আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হচ্ছে। আজকের ইঙ্গিত এই পর্যন্তই। নজর রাখুন ট্রাইব টিভি বাংলার অন্যান্য খবরগুলোর দিকে। নমস্কার।